এবার আমি ডেকে নিব লরেটো কনভেন্ট থেকে আবেরি সাহাকে। নমস্কার। শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা এক ভূতুড়ে কাহিনী। ভূত বললে কি কিছু আছে? যদি থাকে তিনি আমাকে দেখা দেন, তার কৃপা এবং আমার ধন্যবাদ। দেখা দিলেও যে আমি তাকে দেখতে পারতাম কিনা সেটা খুব সন্দেহের ব্যাপার। ভূতের রূপ গুণে আমার কোনো মোহ নেই। আমার হার্টটা খুব উইক, আর শুনেছি ওরা ভারী উইকেট। তবে ভূত কিনা ঠিক জানি না, একটা অদ্ভুত কিছু একটা দেখেছিলাম রাঁচিতে। না, পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও বেশ দরাজপথ। কি করে দেখলাম বলি। একটা সাইকেল হাতে পেয়ে উত্তর দিকে রওনা দিয়েছিল, কিন্তু 7 মাইল যেতে না যেতেই সাইকেলটা টায়ার ফেসে গেল। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ভাসে। জনমানবহীন পথ, জায়গাটাও বেশ জঙ্গলি। আরো 5 মাইল যেতে পারলে একটা গায়ের মতো জায়গা পড়ত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে অত হাঁটতে হলেই হয়েছে। তাছাড়া সাইকেলটা ফেলে এমনিতেও হাঁটতে পারবো কিনা তাও সন্দেহ ছিল। তখনও সন্ধে হয়নি, এই হবে। সামনে গেলে 5 মাইল, পেছনে গেলে 7। কোন দিকে হাঁটন দেব হা করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে, এই একই প্রশ্ন বারবার আমার মনে আসছিল। আর এর একটাই উত্তর আমি পেয়েছি, না বাবা, বেঁচে থাকতে আমি হাঁটব না। অবশ্য এরকম একটা জায়গায় আমার প্রাণ কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না। সন্ধে উঠলে রাত হলো, পাকা চাঁদে ফিকে আলো দেখা যাচ্ছে। সেদিন পর্যন্ত সেখানে বাঘের উপদ্রব শোনা গেছে। কখন যে হালুম শব্দটা শুনবো কে জানে। কিন্তু আমি চিরকালই আশাবাদী, কিছু না কিছু একটা হবেই হবে। কোনো না কোনো ভালো সুযোগ এসে আমি এই সিচুয়েশনটার থেকে উদ্ধার হয়ে যাব। এটা অবাকের কিছু ব্যাপার নয়, অনেক সময় হয়ে থাকে। কত গল্পের বইতেই দেখা যায়। আমি নিজেই কত গল্পের বই লিখেছি যেখানে এরকম হয়েছে। গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে যায় নাকি? তা গল্প কত কিবা কোন দুঃখে যাবে শুনি। কিছুক্ষণ পর এরকম একটা ঘটনা ঘটলো। একটা লরি আসতে দেখা গেল এই রাস্তায়, খুব জোরেও নয় আস্তেও নয়, যাচ্ছিল রাঁচির দিকে। আমি আমার টর্চ বাতিটা জ্বালিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। ফিকে চাঁদের আলো, অন্ধকার রাত, কুয়াশার পর্দা পড়েছে। ওর মধ্যে কতটা ড্রাইভার দেখতে পাবে তার সন্দেহ ছিল। লরিটা আস্তে আস্তে আমার সামনে আসলো, একদম সামনাসামনি আসলো। মুহূর্তের জন্য আসলো, কিন্তু মুহূর্তের জন্যও দাঁড়ালো না। যেভাবে আসলো সেভাবেই চলে গেল। আমার হাত ব্যথা হয়ে গেছিল ঘুড়ি পাক করতে করতে। বেকার বেকার টর্চটাকে আর নিজেকে টর্চার করলাম। ছ্যা, শেষ পর্যন্ত কি আমাকে হাঁটতেই হবে নাকি? এই কুয়াশার রাতের মধ্যে পাক্কা 5 মাইলের ধাক্কা। তার চেয়ে ভালো বাঘের পেটে দিয়ে স্বর্গে যাও অনেক শর্টকাট। না না, আমায় কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হোক, ঘটবেই। ওই তো আর 1 মিনিটের অপেক্ষা মাত্র। এভাবে আরো 1 ঘন্টা কেটে গেল। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময় দুটো হলদে রঙের চোখ আসতে দেখা গেল কুয়াশার মধ্যে দিয়ে। বাঘ নাকি? না, বাঘ নয়। দুটো চোখের ফারাক দেখেই বোঝা যাচ্ছিল। তাছাড়া বাঘের দৃষ্টি কখনো অত উদার তো হতে পারে না। আমি আবার টর্চ বাতিটা নিয়ে ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টেন গাড়ি, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এতই আস্তে যে মানুষ পা চালালে তার থেকে তাড়াতাড়ি চলত। গাড়িটা ধীরে ধীরে আমার সামনে আসলো। আমি হাঁকলাম, এই একটু দাঁড়াও।
গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। গাড়িটা আমায় পেরিয়ে যাচ্ছে দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, এবার কিছু একটা করে ফেলতেই হবে। এসপার ওসপার যা হোক কিছু একটা করতেই হবে। গাড়ির ড্রাইভারের হয়তো ভদ্র রক্ষা করার দরকার নেই, কিন্তু আমাকে তো আমার আত্মরক্ষা করতে হবে। অগত্যা গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজাটা খুলে ঢুকে পড়লাম। চলন্ত গাড়িতে ঢোকা সহজ নয়, নিরাপদ নয়, কিন্তু কি করা যাবে কে জানে। এ হয়তো রাঁচিতে সশরীরে ফেরার শেষ সুযোগ। ছোট গাড়িতে যতটা আরাম করে বসা সম্ভব বসলাম। তারপর আমি ড্রাইভারকে লক্ষ্য করে বললাম, আমাকে লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন মশাই। ডাক্তার যদু গোপালের বাড়ি বলতে বলতে আমার গলার স্বরই বেড়ে গেল। গলার স্বরটা যেন পুরো গলাটাকে চারদিক ধরে ধরে আসলো। চোখ দুটো ঠিকরে বেরিয়ে যেতে চাইলো। হাত দিয়ে যে স্বরটাকে একটু ঢিলা করব তারও ক্ষমতা নেই। আঙ্গুলগুলো সব অবশ হয়ে গেছে। এই শীতের রাত্রে আমার গায়ে ঘাম দিচ্ছে। যেখানে ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম আমার গলার বাকশক্তি হারিয়ে গেছিল। বুঝতে পারছিলাম না কি করব। ভূত চেঁচিয়ে উঠলাম আমি। তাতে ভূত কর্ণপাত করলো তা না, গাড়ি যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকলো। তাছাড়া আমি এরকম অভূতপূর্ব পরিস্থিতিতে পড়বো আমি জীবনেও ভাবতে পারিনি। গাড়ির ড্রাইভার নেই এবং ইঞ্জিনও চলছে না, কিন্তু গাড়ি চলছে এবং ঠিক পথেই চলছে। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার থেকে বসে যাওয়া বেশি আরামের ভেবে প্রাণের মায়া ত্যাগ করে সে ভুতুরে গাড়িতেই আমি বসে রইলাম। আলস্যের সাথে আমি কখনোই পারিনি। চেষ্টা করলে হয়তো কায় ক্লেশে পারা যেত, কিন্তু তাতে লাভ কি? লাভ তো ডিমের। এবারও আলস্যই জিতল। ভুতুরে গাড়িতে 2 ঘন্টা কেটে গেল। তারপর গাড়িটা একটা লেভেল ক্রসিং এর ওখানে এসে পৌঁছায়। গেটটা বের হওয়ার পর যখন ওটা লাইনের প্রায় কাছে চলে এসছে তখন আমার হুশ হলো। হুশ হুশ করে কি যেন একটা শব্দ তেড়ে আসছিল। রেলওয়ে গাড়ির আগমন শুনে আমি চমকে উঠলাম। অফ কিংবা ডাউন কোনো একদিক থেকে একটা গাড়ি আসছিল। ওই যে দূরে তার আলো দেখা যাচ্ছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো লক্ষণ নেই। ওরে বাবা, ভূতের গাড়ি বিনা ভারে চেপেছি বলে কি অদৃশ্য ভূত নিজেকে টেনে তার দল ভারী করতে চায় নাকি? কম কম করে রাত্রির শান্তি ভঙ্গ করে রেলওয়ে ট্রেনটা ছুটে আসলো। তার 2টি চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার হাতলটা কোথায়? এক্ষুনি নিয়ে পড়া দরকার। আর সময় নষ্ট করলে চলবে না। কোনোভাবে আমি হাতলটা ঘুরিয়ে নেমে পড়লাম। আমিও নামলাম এবং আমার গাড়িটাও থেমে গেল। সঙ্গে সঙ্গে রেলগাড়িটা গম গম করতে করতে সামনে দিয়ে চলে গেল। কিছুক্ষণের জন্য আমি সম্বিত হারিয়ে ফেলেছিলাম। না, মারা যাইনি। হুঁশিয়ার করে দেখে নিলাম জলজ্যান্ত আছি এবং গাড়িটাও ঠিকই আছে, ভেঙে যায়নি। ঠিক ছবির মতো আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার এবং এই গাড়িটার বেঁচে থাকা একটা বড় রহস্যের ব্যাপার। এমন সময় চশমা পরা একটা লোক গাড়ির পেছন থেকে বেরিয়ে আসলো। আমাকে একটু সাহায্য করবেন দাদা, বলে উঠলো লোকটি। 8 মাইল দূরে আমার গাড়ির কল বিগড়ে গেছিল। সেখান থেকেই একলা ঠেলতে ঠেলতে আসছি আমি। রাস্তায় একজনকেও পেলাম না যে আমার সাথে একটু হাত লাগায়। আপনি যদি একটু হাত লাগিয়ে দেন আমার ঠেলতে একটু সুবিধে হবে। এই ক্রসিংটা পেরিয়েই আমার বাড়ি, আর একটু গেলি ওই যে দূরে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। ধন্যবাদ।